আদালত নিয়ে রাজনীতি, আদালতে রাজনীতি, রাজনীতিতে আদালত। দলীয় রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহারের চেষ্টা, অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা, এর কোনোটাই বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। দেশের সর্বোচ্চ আদালতকে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। এবারের বিতর্কটি শুরু হয়েছে প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে। তিনি বলেছেন, অবসরে গিয়ে বিচারপতিদের রায় লেখা সংবিধান ও আইন পরিপন্থী। এই নিয়ে আমরা সাজিয়েছি আজকের নির্বাচিত খবর। অবসরে গিয়ে বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, তার পক্ষে বিপক্ষে নানা রকমের মত আসছে। কিছু রাজনৈতিক মত আছে, কিছু আছে আইনি মত। এই সব কিছু নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। চলুন অনুষ্ঠানের শুরুতেই সেই প্রতিবেদনটি দেখে নিই। প্রধান বিচারপতি হিসাবে গত 17 জানুয়ারি 1 বছর পূর্ণ করেন সুরেন্দ্র কুমার সিনহা। বছর পূর্তিতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বাণী দেন তিনি। তাতে তিনি উল্লেখ করেন, অবসরের পর বিচারপতিদের রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী। প্রধান বিচারপতির এই কথার সাথে সহমত জানান সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। যখন একজন বিচারপতি অবসরে যান, তিনি তখন আর তার শপথের মধ্যে থাকেন না। তিনি অন্যান্য নাগরিকের মতো একজন সাধারণ নাগরিকে পরিণত হন, এবং যেহেতু তিনি আর শপথে থাকেন না, সেই জন্য তার পক্ষে রায় লেখাটাও সমীচীন নয়। সেই কারণে তিনি এটাকে অবৈধ এবং অসাংবিধানিক বলেছেন। আমরা যদি সংবিধানের আলোকে দেখি বা আইনের আলোকে দেখি, তাহলে তার এই বক্তব্য কিন্তু খুব সঠিক। তিনি যে যুক্তিগুলি উত্থাপন করেছেন, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তবে প্রধান বিচারপতির এই মতকে সমর্থন করেন না সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আসল কাজটি হলো যে বিচারের যে রায়টা প্রদান করা হলো, তখন ওনাদের কি অবস্থানে ছিলেন। কাজেই অবসরে গিয়ে অনেক সময় অবস্থার প্রেক্ষিতে রায় লিখতে হয়, এবং যে রায় দিয়েছে সেই রায়ের অনুকূলে কিন্তু লেখাটা হয়। এতে এটা সংবিধানের পরিপন্থী এ কথা বলা যাবে না, এবং এটা সবসময় চলে আসছে। এই কারণেই যে সমস্ত আমাদের দেশে অনেক কটা খুব গুরুত্বপূর্ণ রায় হয়েছে, সেখানে বিচারপতিরা অবসরে গিয়েও কিন্তু রায়গুলো লিখেছেন। প্রধান বিচারপতির এই মতকে সমর্থন দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় অবসরে গিয়ে লেখার কারণে সেই রায়ের ভিত্তিতে করা সংবিধানের 15শ সংশোধনী অবৈধ। পঞ্চদশ যে সংবিধানের পরিবর্তন সংশোধনী, সেটা ABM খায়রুল হক অবসরে যাওয়ার 16 মাস পরে স্বাক্ষর করেছেন। অতএব এই রায়টি অবৈধ, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তখন এটাকে আমলে নেওয়া হয়নি, কিন্তু বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্পষ্টভাবে এটা বলেছেন যে এটা সংবিধান পরিপন্থী, অবৈধ। এখন সেটাই আইনগতভাবে সঠিক বলে আমি মনে করি। খন্দকার মাহবুব হোসেনের সাথে দ্বিমত জানিয়ে সৈয়দ আমিরুল ইসলাম ও শফিক আহমেদ বলেন, এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনীটি হয়েছে সংসদের মাধ্যমে। পঞ্চদশ সংশোধনীটা দিয়ে আমরা যে সমস্ত সংবিধানের মার্শাল ল দিয়ে পরিবর্তন করেছিল, সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, এবং যেগুলো নাকি সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানাবলী ছিল, সেগুলো আমাদের সংবিধান থেকে বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি এই বক্তব্যের ফলে ওই রায়গুলি কিন্তু তার বৈধতা হারায়নি। সেই রায়গুলি আজও সবার উপর বাধ্যকর, সর্ব আদালত এবং সর্বনাগরিকের উপর বাধ্যকর। যতক্ষণ না পর্যন্ত ওই রায় নিয়ে কোনো মামলা হয় এবং সেখানে যদি আদালত অন্য কোনো অবস্থান নেন, কেবল তখনই তার পরিবর্তন ঘটতে পারে। তার আগ পর্যন্ত ঘোষিত রায় সর্ব আদালত সর্বনাগরিকের উপর বাধ্যকর। তারা আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতি যেহেতু প্রসঙ্গটি তুলেছেন, তাই বিচারপতিদের অবসরে যাওয়ার আগেই রায় লেখা শেষ করার ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। তাহলে
নির্বাচিত খবরে আজ আমার স্টুডিও অতিথি অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। এছাড়া ইন্দিরা রোডের বাসা থেকে আমাদের সাথে যোগ দেবেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমার নির্বাচিত খবরে। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করার আগে শুরুতে একটু জেনে নিতে চাই আজকের নির্বাচিত খবর, আজকের আলোচ্য বিষয় নিয়ে আমাদের প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল কি বলেছেন। রিটায়ারমেন্টের পরে আপনাকে আমি কোনো পাবলিক ডকুমেন্ট হাত দিতে দেব না, সেন্সিটিভ প্রশ্ন। আর এই বিচারক রিটায়ারমেন্টের পরে তার ব্যক্তিগত কি ইন্টারেস্ট, কেন রায় লেখার জন্য ইন্টারেস্ট থাকবে, এটা কোর্ট দেখবে। আমরা এখানে ভুল একটা নীতি চলে আসছে, একজন চুরি করেছে বলে আমিও চুরি করব, এই অন্যায় করেছে বলে আমি কি এলাও করবো অন্যায়টা ইয়ে করে। নো, I will not allow to perpetuate these wrongs. আমাদের সংশোধিত হতে হবে, আমাদের অনেক ভুল, আমরা অনেক জানি না। আমাদের আইন সংবিধান রক্ষা করতে হলে তাদেরকে আমরা সম্মান দেখাতে হবে। প্রধান বিচারপতি বলেছিলেন যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা উচিত না। এই কথাটাকে লুফে নিয়ে একটি রাজনৈতিক দল ত্রয়োদশ সংশোধনীকে তার বিরুদ্ধে লেগেছে যে ত্রয়োদশ সংশোধনী একটা অবৈধ হয়ে গেছে। তো এটা তো পরবর্তী সময়ে এই রিসেন্টলি যে এমসি কলেজের এক মিটিংয়ে বক্তৃতায় প্রধান বিচারপতি এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে আদালতে যে রায় ঘোষিত হয়ে গেছে সেটা কোনো রকম অসাংবিধানিক হওয়ার কোনো অবকাশ নেই, এবং সেই রায়ে তো সবাই সই করেছে। কাজেই এই ব্যাপারটা তো আমার মনে হয় প্রধান বিচারপতি নিজেই এটার জবনিকা টেনে দিয়েছেন কথাটা বলে। অর্থাৎ প্রধান বিচারপতির অভিমত হলো যে যারা নাকি অবসরে যাবেন তাদের আর রায় লেখা তাদের ঠিক হবে না, এটা হলো ওনার অভিমত। উনি কিন্তু ত্রয়োদশ সংশোধনীকে উল্লেখ করে কথা বলেন নেই, সাথে সাথে একটি মহল ত্রয়োদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে এগুলো কথা বলা শুরু করেছে। এটা উনি বুঝতে পেরে উনি তো নিজেই বলেছেন না, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং ত্রয়োদশ সংশোধনী যে মামলাগুলো হয়েছে এগুলো আদালতের রায় হয়ে গেছে, এগুলো সম্বন্ধে বলা যাবে না যে এগুলো অসাংবিধানিক, এগুলো অকার্যকরী, কথা আর বলা যাবে না। প্রধান বিচারপতি নিজেই এটাকে ফয়সলা করে দিয়েছেন। প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা হলো বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে, যে বর্তমানে যে অনেক, যতখানি আমি জানি অনেকগুলো রায় এখনও লেখা হয়নি, অথচ যারা অবসরে গেছেন এরকম বিচারপতিদের কাছে আছে। এটাই উনি উল্লেখ করে বলেছেন। এটার সাথে যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, রায় হয়ে গেছে, এগুলোর সাথে কোনো যোগাযোগ নাই এগুলোর। আমরা প্রধান বিচারপতির বক্তব্য, যেটি মৌলভীবাজারে আইনজীবীদের একটি অনুষ্ঠানে তিনি দিয়েছেন, সেটি শুনলাম এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনলাম। তার আগে একটু মনে করিয়ে দিতে চাই দর্শকদের স্বার্থে যে মূলত বিতর্ক শুরু হয়েছিল যেখান থেকে আমাদের প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে একটি বাণী দিয়েছেন। সেই বাণীতেই বিষয়টাকে তিনি এনেছেন। সেখানে তিনি যেটি বলেছেন যে কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী। এখান থেকে বিতর্ক শুরু। তারপর তিনি নিজের কথা বলেছেন মৌলভীবাজারে, যেই বক্তব্য দিয়ে তিনি তার এই লিখিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলে অ্যাটর্নি জেনারেল বলছেন। আমরা কতটা স্পষ্ট হতে পেরেছি জানি না। আমরা শুনতে চাই প্রথমে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছ থেকে মূলত প্রধান বিচারপতি যেটি বলেছেন তার বাণীতে এবং মৌলভীবাজারে, তাতে করে কি এইটাই আমরা বুঝতে পারছি না যে অবসরে গিয়ে বিচারপতিরা যে রায় লেখেন সেটা আইন ও সংবিধান পরিপন্থী, তার মানে হচ্ছে বেআইনি বা অসাংবিধানিক? বিষয়টা কি তাই? তিনি এই কথাটাই বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটা বলেন এটা কিন্তু মিসরিপ্রেজেন্টেশন বা মিসস্টেটমেন্ট। উনি বলছেন যে উচিত না বা ঠিক হবে না। প্রধান বিচারপতি কিন্তু মোটেও সে কথা বলেনি। প্রধান বিচারপতি বলেছে এটা অসাংবিধানিক এবং বেআইনি। সুতরাং কেন অ্যাটর্নি জেনারেল সাহেব এই ধরনের একটা মিসস্টেটমেন্ট করলেন সেটা আমি বুঝতে পারছি না। কারণ কথাটা তো অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত পরিষ্কার যে এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। এখন উনি কিভাবে এটাকে আনকনস্টিটিউশনাল বললেন সেটাও আমি বুঝতে পারছি না। কারণ সেই রবীন্দ্রনাথের একটি কবিতাই আমার মনে করে দিচ্ছে, অনেক কথা যাওগে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আসলে তাই। দেখুন,
আমাদের দেশে এর আগে তো অনেক প্রধান বিচারপতি ছিলেন, যাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করতে হয়। তারা কিন্তু আমাদের এই বিচার বিভাগের আকাশে উজ্জ্বলতম আপনার নক্ষত্র, যেমন মোর্শেদ সাহেব, যেমন বি এ সিদ্দিক সাহেব ছিলেন, যেমন বদরুল হায়দার চৌধুরী সাহেব ছিলেন, মোস্তফা কামাল সাহেব ছিলেন, হাবিবুর রহমান শেলী সাহেব ছিলেন, এটিএম আফজল সাহেব ছিলেন, তোফাজ্জল সাহেব ছিলেন, এবং অতি সম্প্রতি এবিএম খায়রুল হক সাহেব ছিলেন। তারা কি এবং প্রধান বিচারপতির কথাই মনে হচ্ছে ওনারা সবই ছিলেন অথর্ব, এবং উনি একমাত্র বুদ্ধদেব, মানে বোধা, যিনি বোঝেন। অথচ এইসব প্রাক্তন বিচারপতিরা পড়াশোনায় বলেন, জ্ঞান গরিমায় বলেন, পাণ্ডিত্যে বলেন, অনেক উপরের মানুষ ছিলেন, কিন্তু তারা তো কোনোদিন এটা ভাবেনি। কারণ এই যে বিষয়টা, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এবং সংবিধানের, আপনি যদি প্রধান বিচারপতিকে জিজ্ঞেস করেন যে আপনি দেখান তো সংবিধানের কোন অধ্যায় বা কোন এলাকা হয়েছে, লঙ্ঘিত হয়েছে, উনি কিন্তু দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? কারণ সংবিধানের কোথাও এই কথা বলেনি যে প্রধান কোনো বিচারপতি অবসরে যাওয়ার পরে আর রায় লিখতে পারবেন না। এখানে শ্রোতাদের জন্য একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন, সেটা হলো বিচারপতি রায় কিন্তু দিচ্ছেন বিচারপতি থাকাকালেই। উনি কিন্তু অবসরে যাওয়ার পর রায় দিচ্ছেন না, বা রায় দেওয়ার কোনো সুযোগও তার নাই, কারণ উনি তো আদালতে বসতেই পারছেন না। রায়টা শুধু লেখা হচ্ছে তার অবসরে যাওয়ার পরে, পূর্ণাঙ্গ রায়টা লেখা হচ্ছে তার অবসরে যাওয়ার পরে। এবং এখানে একটা এক্সাম্পল আমি দেই, যেটা শ্রোতাদের সুবিধার জন্য। যেমন ধরেন আমরা 3 জনই বিচারপতি, এখানে উনি হলেন একটা বেঞ্চ, হুমায়ুন সাহেব ধরেন সেই বেঞ্চের প্রিজাইডিং জাজ। আমরা শোনার পরে ঘোষণা করে দিলেন প্রিজাইডিং জজ সাহেব যে এই আপিলটা অ্যালাউ হলো। তারপরে হুমায়ুন সাহেব হয় আপনাকে বা আমাকে রায় লেখার দায়িত্বটা দিবেন। তো এর পরের দিনই আমি ধরেন চলে গেলাম অবসরে, আর উনি রায় লেখার দায়িত্ব আপনাকে দিলেন। আপনি হয়তো 2 মাস 3 মাস পরে রায়টা, পূর্ণাঙ্গ রায়টা লিখলেন। এই রায় কিন্তু ইন এনি কেস আমাকে সই করতেই হবে, যেখানেই থাকেন। আমি যেখানে থাকি, আমি রায় লিখলাম না, কিন্তু অন্তত একটা লাইন আমাকে লিখতে হবে, আই এগ্রি। এই কথাটা কিন্তু আমাকে লিখতেই হবে, নাইলে সেটা রায় হবে না। কারণ আমরা 3 জনই রায় দিয়েছি। এবং এই রায় দেওয়ার আগে কিন্তু আমরা যেটা করে থাকি, সিস্টেমটা সর্বজনের জন্য আমি বলছি, সিস্টেমটা হলো আমরা রুদ্ধদ্বার কক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকি যে কি রায় হবে, কেমন রায় হবে। সেটা হয়তো 10 মিনিট আলোচনা হতে পারে, 10 ঘন্টা আলোচনা হতে পারে, 2-3 দিন আলোচনা হতে পারে। আমরা কিন্তু সব ঠিকঠাক করে আসি, ঠিক করে আবার দ্বিমত হতে পারে। ধরেন একমতই হই, একমতের কথাটাই বলি, তাহলে সিম্পল হয়। একমত হওয়ার পরে যিনি প্রিজাইডিং জাজ, উনি এসে আদালতে সিম্পলি একটা কথা বলবেন যে অ্যাপিল অ্যালাউড বা আপিল ডিসমিস। বিস্তারিত কিছুতে সারসংক্ষেপ মানে কি, অনেক সময় 5-10 সেকেন্ডের ব্যাপার, যে আপিল অ্যালাউড, এটাই হয়ে থাকে সাধারণত। তারপরে এর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি রুদ্ধদ্বার কক্ষে যে রায়টা কি হবে। এরপরে যেটা আমি বললাম, আমি চলে গেলাম পরের দিনই আপনার কি বলে অবসরে। আপনি লিখলেন, কিন্তু আপনি লেখার পরেও 2 মাস পরে লেখেন বা 3 মাস পরে লেখেন, ওইটা কিন্তু আমার কাছে আসবেই। আমি যদিও রিটায়ারমেন্টে চলে গেছি, আসতেই হবে, এবং আমাকে দস্তখত করতে হবে, এবং অন্তত কিছু না লিখলেও একটা শব্দ লিখতে হবে, আমি এর সাথে একমত, আই এগ্রি। এবং যেদিন রায়টির সারসংক্ষেপ ঘোষণা করেছে সেই দিনের তারিখই হবে। সুতরাং এইখানে ওই, আর যেটা বললাম যে সংবিধানের কোথাও এটা নাই। অন্যদিকে সংবিধানের 152 অনুচ্ছেদ, যেটাকে ইন্টারপ্রিটেশন ক্লজ বলে, সেখানে আইন কাকে বলে এর একটা জায়গা আছে, হ্যাভিং অ্যান্ড এনি কাস্টম অর ইউজেস হ্যাভিং দ্য ফোর্স অফ ল ইন বাংলাদেশ। অর্থাৎ যেটা চলে এসছে সেটাও আইন, কিন্তু বুঝলেন। এবং এই যে বিধানটা, যে রায় লেখার বিধান, সেটা অনাদিকাল থেকে চলে এসছে। কবে থেকে চলে এসছে আমরা কিন্তু জানি না। এর আগে কখনো কি কোনো প্রশ্ন উঠেছে? কোনো প্রশ্নের, কারণ এটা তো সম্ভবই না যে একজন বিচারপতি রিটায়ারমেন্টে যাওয়ার হবে, উনি রায়ে সই করতে পারবেন না বা কলম ধরতে পারবেন না, এটা একেবারে বাস্তবসম্মত আদৌ না। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল একটি কথা বলেছেন, এবং এটি নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে, রাজনৈতিক বিতর্ক, তার পেছনে আবার অনেক রকমের রাজনৈতিক বিষয় আসছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে প্রধান বিচারপতি বলেছিলেন যে রায় লেখা ঠিক না,
এই কথাটা কি লুফে নিয়ে রাজনৈতিক স্বার্থে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ, এবং কেউ কেউ এর ব্যাখ্যা দিতে গিয়ে এমন পর্যায়ে গেছেন যে পঞ্চম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, এই সব কিছু অবৈধ, মানে বর্তমান সংসদ এবং সরকারও অবৈধ। তার মানে হচ্ছে যে এর ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে রাজনীতির অঙ্গনে গিয়ে গড়িয়েছে। তাহলে এর উৎপত্তি এবং তার ব্যাখ্যা বিতর্ক এই পুরোটাই কি এখন রাজনীতি না আইনি ব্যাপার? দেখুন, এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিচারপতিগণ আছেন, ছিলেন কয়েকদিন আগে, যারা এখন আছেন, তারা সাধারণত জনসম্মুখে বক্তব্য কম রাখেন, পৃথিবীময়, এখানে শুধু বাংলাদেশে না, এবং শুধুমাত্র আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে যদি যান সেখানে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংক্রান্ত। হ্যাঁ, এখানে আমার বিচারে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা এমন কোনো বক্তব্য আসা উচিত না যেটা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বা সরকারকে বিব্রত করে। এটা আমার ধারণা। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে হলো যে আপনার এই বক্তব্যের কারণে যে ভাবনায় থেকে দিয়ে থাকুন মাননীয় প্রধান বিচারপতি, এটা একটা সুযোগ দিয়েছে কিছু পলিটিক্যাল পার্টিকে কিছু বলার জন্য, বিতর্ক সৃষ্টি করার জন্য। যে কথা আমি বলেছি যে আজকে যদি কোনো এক ব্যক্তি একটি হাইকোর্টের রিট পিটিশন করে দেয়, এটা প্রধানমন্ত্রী বলেছেন আনকনস্টিটিউশনাল, কাজেই এটা করা হোক, করতেই পারে, আমি জানি না করবে কিনা, বাট করতেই পারে। এইটা আমি কেন স্কোপ দিব? এক। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার যে রায়গুলো হয়ে গেছে বিগত দিনে, মাসুদ হোসেন মামলাতে আমাদের ইতিহাসে সবচেয়ে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক রায়, সেই মামলার রায় কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার রক্ষা করার রক্ষা কবচ বলা যায়। সেই মামলার রায় কিন্তু পূর্ণ বাস্তবায়ন হয়নি, সেটা এখনও আপিল বিভাগে আছেন। উনি যখন ছিলেন, মাননীয় বিচারপতির সামনে আছেন, উনি যখন ছিলেন তখনও কিন্তু এই মামলা হিয়ারিং হয়েছে। কাজেই বিচার বিভাগ স্বাধীন আমরা মনে করি, যতটুকু স্বাধীনতা এসছে অবশ্যই স্বাধীন। তা না হলে আমি ওয়ালের পরে এই বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক রাজনীতি, হয়রানিমূলক মামলাগুলো হয়েছে, এটা প্রোটেকশন কিন্তু হাইকোর্টে দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই বলতে যে বিচার বিভাগ বাই এন্ড লার্জ স্বাধীন আমাদের দেশে। এক। আর ফান্ডামেন্টাল রাইটস কোনোদিন সাসপেন্ডও কিন্তু হয়নি, অন্য মার্শাল সমাজের হয়ে থাকে। আরেকটি কথা বলতে চাচ্ছি যে একটি, যেটা মাননীয় বিচারপতি বললেন একটু আগে, একটি রায় যখন ঘোষণা হয় ওপেন কোর্টে, প্রকাশ্য আদালতে, দ্যাট ইজ দ্য জাজমেন্ট, এবং এই নড়বড় ধরার স্কোপ নাই। এখন শুধুমাত্র যে রায়ের বিশ্লেষণ, ধরেন আপিল বিভাগের কথা বলি, 4 জন 5 জন জজ বসে একটা রায় দেন, এবং এখানে আবার একটা ব্যাপার আছে, ডিসেন্টিং হতে পারে, বিভক্তি জাজমেন্ট হতে পারে। উনি কয়দিন লাগাবেন সেটা জানি না, এইখানে বেঁধে দেওয়ার প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন হচ্ছে যে এই জাজমেন্টটা যদি ডেভিয়েট করে, বিচ্যুতি হওয়ার স্কোপই নাই, সুযোগই নাই। যেহেতু আমরা সবাই মিলে একমত হয়ে বলেছি আপিল ডিসমিস, আপিল অ্যালাউড, রুল ডিসচার্জ, রুল অ্যাবসলিউট, এইসব আর কি। সুতরাং আমার মনে হয় যে আমি প্রথমে যে কথাটা বলেছি যে আমাদের খুব সচেতনার সাথে এইগুলি স্পর্শকতার বেশি কথা বলা উচিত, এবং রাজনৈতিক নেতারা বা আমরা যারা আছি, আমরা রাজনীতি করি, এবং এতে উপমহাদেশের ইতিহাসে কিন্তু আইনজীবীরাই রাজনৈতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের সৈয়দ মোহাম্মদ আলী জিন্নাহ, হি ওয়াজ এ ব্যারিস্টার। আপনার ভারতের দিকে তাকান, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, তারাও আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন। আমাদের দেশে হোসেন শাহী সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফৌজদার, সবাইকে আইনজ্ঞের লোক। কাজেই এটা স্বভাবতভাবে সহজতভাবে এদের ট্র্যাডিশন ছিল, ধারাবাহিক যে আইনজীবীরাই সাধারণত এই আইনজ্ঞনের নেতৃত্ব দেন, অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক অঙ্গনের নেতৃত্ব। এই জন্য তারা জানেন যে কোনটা ভালো, কোন আইনের দৃষ্টিতে ঠিক আছে। সুতরাং আমার মনে হয়, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা এই বিতর্ক থেকে চলে যাই, এবং সেটা কিন্তু অবশ্যই যে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন হেন্সফোর্থ, এরপরে আর এ ধরনের সুযোগ থাকে সেটা উনি করতে পারেন প্রধান বিচারপতি হিসাবে। রুলস চেঞ্জ করতে পারেন, সুপ্রিম কোর্ট রুলস চেঞ্জ করবে, সেইভাবে একটা ডিকটাম দিতে পারেন যে এই হবে না, সেটা ঠিক আছে। কিন্তু যেগুলো হয়ে গেছে
সেই ব্যাপারে কিন্তু আমি মনে হয় ফাইট অ্যাকমপ্লিশ বলি, মানে চূড়ান্ত, এই ব্যাপারে কোনো বিতর্কের সৃষ্টি করা ঠিক হবে। আমরা একটু শুনতে চাই ব্যারিস্টার শফিক আহমেদ, আপনি নিশ্চয়ই বাকি দুজন বক্তার বক্তব্য শুনছিলেন। অনেকগুলো বিষয় এর মধ্যে চলে এসেছে এবং গত কদিনে অনেকগুলো বিষয় আলোচিতও হয়েছে। তারপরও সর্বোচ্চ আদালত নিয়ে যেহেতু কথা, প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে কথা, এবং এত বছরের চর্চার বিপক্ষে গিয়ে কথা, এবং তার যে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু বক্তব্য আসছে, সব মিলিয়ে বিচার বিভাগ আমরা জানি আইনগতভাবেই এখন স্বাধীন এবং আলাদা, এবং তার চর্চা অনেক বছর ধরে হয়ে আসছে। এরপরে আদালত সম্পর্কে মানুষের ধারণা বা আস্থা বা আদালত নিয়ে নতুন করেও কোনো সংকট তৈরি হতে পারে কি এই বিতর্কের কারণে? না, দেখুন, আমি দুজন বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলাম, এবং আগেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের মতামত দিয়েছি। সেখানে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে রায়টা প্রদান করা হয় উন্মুক্ত আদালতে যখন নাকি বিচারপতিরা বসেন। রায়টা লেখা হয় পরে, কাজে আসল জিনিস হলো যে রায়টার যে প্রনাউন্সড হলো সেইটাই হলো আসল কথা। আর বিশেষ করে আমি বলবো যে এই উপমহাদেশে রায় ঘোষণার পরে রায় লিখতে দেরি হয়, এবং দেরি হওয়ার কারণগুলো বিভিন্ন সময় বিভিন্ন আলোচক বলেছেন, এগুলো গ্রহণযোগ্য। ইচ্ছা করে কেউ রায় বিলম্বিত করছে, এটা কতটুকু সত্য আমি জানি না, বিশেষ করে যখন তারা অবসরে যান। তো কাজেই এখন একটি রাজনৈতিক দল বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যটাকে সামনে তুলে ধরে, যেমন পঞ্চদশ সংশোধনী সম্পর্কে প্রশ্ন তুলেছে, তারপরে 13th অ্যামেন্ডমেন্টের রায় সম্পর্কে প্রশ্ন চলেছে। তাদের বিষয়ে আমি এইটুকু বলতে চাই যে পঞ্চদশ সংশোধনী যেটা পাশ হয়েছে মহান জাতীয় সংসদে, সেটা ওভারওয়েলমিং মেজরিটি সদস্য ভোট দিয়ে পাশ করেছে, যেটা নাকি কোনো বিষয়ে যদি সংবিধানের ধারা বদলাতে হয় 2/3 মেজরিটি দিয়ে করা যায়, কিন্তু এখানে তার চাইতে অনেক বেশি মেজরিটি নিয়েই কিন্তু এটা পাশ হয়েছে। কাজেই এখন যে বিএনপি পক্ষ থেকে বলা হয় যে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক ইত্যাদি ইত্যাদি, এটা একেবারেই আমার মনে অমূলক একটা যুক্তি, এটার কোনো ভিত্তি নাই। আর বিশেষ করে কোনো বিচারপতি যদি অবসর গ্রহণ করার পরে পরবর্তীতে রায়টা লিখেন, এইটা সংবিধান পরিপন্থী বা ভায়োলেশন দ্য কনস্টিটিউশন অর লজ অর রুলস, এটার সাথে আমি আগেও বলেছি আমি একমত না। কারণ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির আলোচনা আমি শুনলাম আপনাদের টেলিভিশনেই, উনি পরিষ্কারভাবে আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আজকে যদি কোনো একটা রায় ঘোষণা করা হয় এবং আজকে যদি কোনো বিচারপতি অবসরে যান, তো তার পক্ষে রায়টা কি অবসরে যাওয়ার আগে লেখা সম্ভব? কারণ রায় লেখা কিন্তু একটা কঠিন কাজ। বিচারপতিরা উভয় পক্ষের আইনজীবীর দীর্ঘ যুক্তিতর্ক শোনেন এবং তাদের সামনে যে সমস্ত রেকর্ডপত্রে আসে সেইটা পর্যালোচনা করেন, এবং বিভিন্ন আগে যে রায় হয়ে গেছে সেগুলো আমরা বলি রেফারেন্স, কেস রেফারেন্স, সেইগুলা আইনজীবীরা তুলে ধরেন, দেশের বিদেশের সমস্তগুলা দেখে শুনে বিবেচনায় নিয়ে কিন্তু একটা রায় লিখতে হয়। কাজেই এটা অবসরে যাওয়ার পরে বিচারপতিরা রায় লিখবেন, লিখেছেন, এটি একটা বাস্তব সত্য। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলা যাবে না, বা কোনো কারণে আইন এবং সংবিধান পরিপন্থী বলা যাবে না। আমার মনে হয় যে এটা প্রধান বিচারপতি যে কথাটি বলেছেন এটা নিতান্তই তার ব্যক্তিগত একটি মতামত, এটা কোনো জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট না যে এটাকে যে অপোজিশন পলিটিক্যাল পার্টি এনকেশ করতে চাচ্ছে, এটাও কিন্তু সঠিক হয়নি। যদি এমন হয় আজকে যদি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি অন্য বিচারপতি মিলে মনে করেন
যে তাদের যে রুলস আছে রুলসটা অ্যামেন্ডমেন্ট করে দেবে এবং সেখানে বলা থাকবে রিটায়ারমেন্টের আগেই যারা অবসরে যাবেন রিটায়ারমেন্টে যাবেন যে সমস্ত মামলা ওনারা শুনেছেন সেটা রায় দিয়ে যাবেন। তাহলে নিশ্চয়ই একটা বিধান থাকতে হবে যে রিটায়ারমেন্টের যাওয়ার 15 দিন বা 1 মাস আগেই তাদের বিচার কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং যে সমস্ত বিচার কাজ আগে শেষ হয়ে গেছে অর্থাৎ জাজমেন্ট হয়ে গেছে রায় হয়ে গেছে সেগুলা যদি পেন্ডিং থাকে তাদেরকে বলে দেওয়া হবে যে এটা রায়টা লিখে আপনি শেষ করে দেন রিটায়ারমেন্টে যাওয়ার আগে। তো যখন নাকি এই ধরনের কোনো রুলস তৈরি করা হবে সেটার বাধ্যবাধকতা আছে, কিন্তু আমার জানা মতে এমন কোনো রুলস নাই, এমন কোনো রেগুলেশন নাই, কোনো আইন নাই এবং সংবিধানেরও এমন কোনো প্রভিশনস নাই যেখানে কখন রায় লিখবে বা এই রিটায়ারমেন্টের পরে অবসর গ্রহণ করার পরে কোনো বিচারপতি রায় লিখলে সেটা অসাংবিধানিক হবে। এই সমস্ত প্রভিশন সংবিধানে নাই, আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি। জি শফিক আহমেদ, জি আপনি বলছিলেন যে এটি প্রধান বিচারপতির একটি ব্যক্তিগত মত, এটা কোনো জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট না, সেটি ঠিক আছে, কিন্তু তিনি প্রধান বিচারপতি হিসেবে যখন পাবলিক স্টেটমেন্ট দেন সেটার তো একটা অন্য রকমের ইমপ্লিকেশনস আছে নিশ্চয়ই। আপনি এটা কারেক্ট, উনি যখন একটা স্টেটমেন্ট দেন, কারণ আমরা রাষ্ট্রের দেখেন 3টা অঙ্গ, একটা হলো আমাদের নির্বাহী বিভাগ, একটা হলো আমাদের যে পার্লামেন্ট, আর একটা হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগের প্রধান এবং বিচার বিভাগের দায়িত্ব কিন্তু আরও বেশি। পার্লামেন্টের কোনো আইন পাশ হলেও সেটাকে ওনারা বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখেন বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট। যেমন করা হয়েছে 5th অ্যামেন্ডমেন্টকে অসাংবিধানিক বলা হয়েছে, 7th অ্যামেন্ডমেন্টকে বলা হয়েছে যে অসাংবিধানিক, কারণ মার্শাল ল দিয়ে কোনো যে শাসনকালটা ছিল সেটাকে বলেছে যে এটা সংবিধান পারমিট করে না, সংবিধানের সাথে নাই বলে এটাকে বাতিল করে দিয়েছে ননেস্ট অনেক বিধান। কাজে এই ক্ষমতা হলো আমার সুপ্রিম কোর্টের, এইটা একটা বিশেষ ক্ষমতা। বিশেষ করে যদি এমন হয় যে সংবিধানের যেটাকে আমরা বলি যে বেসিক স্ট্রাকচার, সংবিধানের কিন্তু মূল কতগুলো জিনিস আছে, যেমন মার্শাল ল দিয়ে আমাদের সংবিধানের যে অসাম্প্রদায়িক চেতনা, এটা প্রিএম্বল থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার মূল নীতি যে অসাম্প্রদায়িক রাজনীতি যেটা গণতন্ত্রের ভিত, অর্থাৎ সেকুলারিজমটাকে যে বাদ দেওয়া হয়েছিল এবং অন্যান্য বিধানকে বাদ দেওয়া হয়েছিল এবং বাদ দেওয়াটাকে আবার পার্লামেন্টে পাশ করলো যে রেফারেন্ডামের বিষয়গুলো যোগ করে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এই কারণে যে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা নাই। তো এগুলো হলো বিচার বিভাগের ক্ষমতাটা, কিন্তু অনেকাংশে তারা নিরপেক্ষভাবে সংবিধানকে সমুন্নত রাখার জন্য সময়ে সময়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। যেমন 5th অ্যামেন্ডমেন্টের রায়টা কিন্তু একটা ঐতিহাসিক রায়, দেশে বিদেশে এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে। ঠিক তেমনিভাবে 7th অ্যামেন্ডমেন্ট, 5th অ্যামেন্ডমেন্ট হলো যে জিয়াউর রহমান সাহেব মার্শাল ল দিয়ে যে সমস্ত পরিবর্তন করেছিল সবগুলো বাতিল করা হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের এরশাদ সাহেব 7th অ্যামেন্ডমেন্ট দিয়ে যে পরিবর্তন করেছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। কাজে এই যে এত শক্তি এত ক্ষমতা আমাদের সুপ্রিম কোর্টের, এইটা মানুষকে এমন কোনো বিভ্রান্তিকর তথ্য দেওয়া উচিত হবে না যাতে করে জনমনে কোনো প্রশ্ন উঠতে পারে। এবং রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরকে আমি বলবো যে বিনা কারণে এই একটা স্টেটমেন্টকে নিয়ে যে আজকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে, সরকার সম্বন্ধে নানা রকম কথা বলছে, এটাও সঠিক না। এই হলো আমার কথা। এবং 2জন আপনার আলোচকের বক্তব্য আমি শুনেছি, তারা যথার্থ বক্তব্য দিয়েছে। অ্যাটর্নি জেনারেলও কিন্তু আরও অন্য সময় আমার সাথে টকশোতে ছিল, খবর কাগজে দেখেছি
উনি কিন্তু বলেছেন যে এই বক্তব্যের সাথে উনি একমত না, দ্বিমত পোষণ করেন। যেমন আজকে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে সংবিধান এবং আইনে কোথাও নেই যে রিটায়ারমেন্ট বা অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি রায় রাখলে সেটা অসাংবিধানিক হবে, আইন পরিপন্থী হবে। জি, ব্যারিস্টার শফিক আহমেদ, আপনি থাকুন আমাদের সাথে, আপনারাও আছেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, ফিরে এসে নিশ্চয়ই আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন নির্বাচিত খবর দীপ্ত টিভিতে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমি প্রধান বিচারপতির মৌলভীবাজারে দেওয়ার বক্তব্যের একটু আমি শোনাতে চাই আপনাকে। তিনি সেখানে বলেছেন যে অবসরে যাওয়ার পর আমি কোনো পাবলিক ডকুমেন্টে হাত দিতে দেব না। অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখার জন্য কেন ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে, এটা কোর্ট দেখবে। এখানে একটা ভুল নীতি চলে আসছে, আমি ভুল করতে দেব না, আমাদের সংশোধন হতে হবে। অবসরে গিয়ে কোনো বিচারপতি যখন রায় লেখেন সেখানে তার পার্সোনাল ইন্টারেস্ট বা ব্যক্তিগত স্বার্থ কি থাকতে পারে? কিছুই না, সে তো রায় তো ঘোষণা হয়ে গেছে, এখানে তার ব্যক্তিগত কী স্বার্থ থাকতে পারে? এবং এই কথা বলে উনি তার সমস্ত পূর্বসূরিকে মারাত্মকভাবে অপমানিত করেছেন। এর জন্য তার ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। প্রথম কথা, এই উক্তিটি কিন্তু প্রথম এসেছিল খালেদা জিয়ার মুখ থেকে, সম্ভবত তার আগে টিএচ খান সাহেব বলেছিলেন। সেটার পরে খালেদা জিয়া বলেছেন এই কথা, এবং খালেদা জিয়ার ধারাবাহিকতাই এই বর্তমান প্রধান বিচারপতি বলেছেন। ওনার, যেটা আমি আগেই বললাম, ভাবটা এই যেন ওনার আগে যারা প্রধান বিচারপতি ছিলেন তারা সবাই ছিল অদক্ষ এবং অকর্মণ্য, উনিই একমাত্র প্রধান বিচারপতি। যারা আগে প্রধান বিচারপতি ছিলেন, যেটা বলেছি জ্ঞান গরিমায় অত্যন্ত উপরের তালার মানুষ, কিন্তু পড়াশোনা সব কিছুতে। এবং এইখানে যেটা বললাম যে সেই খালেদা জিয়ার কথাটাই কিন্তু উনি রিপিট করেছেন। এবং আমি মনে করি, আমি খুব সহজ ভাষায় এবং খুব ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে উনি খালেদা জিয়ার এবং বিএনপি জামাতের সেই এজেন্ডাকেই পরিপূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। এখানে একটা কথা বলা দরকার, ওনার আদর্শগতভাবে কিন্তু উনি তাদেরই লোক। উনি নিজেই ঘোষণা করে বলেছেন যে ৭১ সনে উনি শান্তি কমিটির সদস্য ছিলেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন উনি। এবং সুতরাং তার পক্ষে কিন্তু ওই দিকে যাওয়াটাই স্বাভাবিক। এবং আমি মনে করি আপনারা বিচারাঙ্গনের লোক ভালো বুঝবেন, বিচারপতিদের সমালোচনা কতটুকু পর্যন্ত করা যেতে পারে আদালত অবমাননার বিষয়টি মাথায় রেখে। বিচারপতিদের উনি যেটা বলেছেন এইটা তো আদালত অবমাননার কোনো ব্যাপারই নাই। উনি প্রকাশ্য আদালতে বলেছেন যে তাতে কি আছে, আমিও তো শান্তি কমিটির সদস্য ছিলাম। অর্থাৎ শান্তি কমিটিটা কিন্তু প্রথম বাহিনী, রাজাকার বাহিনীরও আগে সৃষ্টি হয়েছিল শান্তি কমিটি, যেটা করেছিল গোলাম আজম। এবং এদের উদ্দেশ্য কী ছিল? স্বাধীনতার আন্দোলনকে নস্যাৎ করা। এবং সেই কমিটির ওনার স্বঘোষিতভাবেই উনি সদস্য ছিলেন। সুতরাং উনি কিন্তু সেই ওই বিএনপি জামাত ঘরানারই লোক। সুতরাং বিএনপি জামাত এর উদ্দেশ্যই উনি চরিতার্থ করছেন বলে আমার ধারণা। এই জন্যই উনি এই কথাটা বলে বিএনপির হাতে একটি মারাত্মক অস্ত্র তুলে দিয়েছেন, যার জন্য আজকে বিএনপি বলার সুযোগ পাচ্ছে যে পঞ্চম সংশোধনী বাদ, 13তম সংশোধনী ইত্যাদি সব। এবং আসলে কথাটা কিন্তু ওইভাবেই দাঁড়ায়। যদি প্রথম কথা হলো, উনি যেই কথা বলেছেন এইটা শফিক সাহেব থেকে শুনেছেন, হুমায়ুন সাহেব থেকে শুনেছেন, ওনার দুজনেই অত্যন্ত বিজ্ঞ এবং পাণ্ডিত্যপূর্ণ আইনজীবী, যে এই সিনহাবাবু যে কথা বলেছেন তার আদৌ কোনো আইনগত ভিত্তি নেই। কারণ এটা তার একান্তই তার নিজস্ব মতামত, এটা কোনো জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট, বিচার বিভাগীয় কোনো প্রনাউন্সমেন্ট নয়। সুতরাং এটার আইনের দিক থেকে তার এই বক্তব্য থেকে বিএনপি জামাত রাজনৈতিক কোনো সুবিধা তো পাওয়ার সুযোগ নাই। কিন্তু এখানে ওই যে ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব একটা মন্তব্য করেছেন কালকে, উনি কিন্তু খুবই বিজ্ঞ একজন আইনজীবী। উনি বলেছেন এটা নিয়ে যদি কেউ রিট করে তাহলে একটা সাংবিধানিক সংকট দেখা দেবে, হুইচ ইজ ট্রু। আমি কিন্তু বেশ কিছুদিন আগেও বলেছিলাম যে প্রধান বিচারপতি একটি দেশকে একটি মারাত্মক সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। এবং আমি মনে করি এটা ইচ্ছা করেই করেছেন যাতে এই সরকারকে বিব্রত করা যায়, এটাই তার উদ্দেশ্য বলে আমি মনে করছি। কারণ দেখেন, এর আগে উনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন ওই অতি সম্প্রতি ওই পুস্তক মেলা উদ্বোধনকালে, এবং সেখানেও কিন্তু যারা পুস্তক মেলাটি করেছে তারা কিন্তু সবই বিএনপি জামাতের লোক। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এখানে আওয়ামী ঘরানার কেউ ছিল না কিন্তু।
একমাত্র বোধহয় আমির ইসলাম সাহেব ছিলেন, উনি ঘটনাক্রমে এখানে দায়িত্বরত চেয়ে গেছেন। বিচারপতিরা বিশেষ করে সুপ্রিম কোর্টের তাদের ক্ষেত্রে আইন কি বলে? আমি একটু শেষ করছি। উনি সেখানে বলে উঠলেন অত্যন্ত অন্যায়ভাবে যে এই সরকার বলেননি, উনি বলেছেন নির্বাহী বিভাগ নাকি বিচার বিভাগের সমস্ত ক্ষমতা কেড়ে নিচ্ছেন, হুইচ ইজ নট, যেটা আদৌ সত্য নয়। এই কথা বলেও উনি শুধু দেশে নয় বিদেশও বর্তমান সরকারকে একটি অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছেন। এর আগে উনি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশনের মিটিংয়ে বলেছেন যে মেয়র ইলেকশনে অনেক অন্যায় হবে, অবিচার হবে, পুলিশি নির্যাতন হবে, আপনারা চলে যান। তার আগে উনি একটা কথা বলেছেন যে অতীতে টেলিফোনের মাধ্যমে রায় হতো, সেটা আর হবে না। এই কথাটা বলে উনি সমস্ত প্রাক্তন বিচারপতিদের এবং সমস্ত বর্তমান বিচারপতিদের গালে উনি চপটাঘাত করেছেন। উনি বোঝাতে চেয়েছেন যে তার আগে সবাই টেলিফোনে রায় দিত, এবং রাজনীতিবিদদের গালেও উনি চপটাঘাত করেছেন, মারাত্মকভাবে অপমাননা করেছেন, যার জন্য আমি আবার বলবো তার ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ উনি এটাই বলতে চেয়েছেন যে আগে টেলিফোনে রায় হতো, এখন উনি এতই করিতকর্ম একজন লোক যে উনি এটা বন্ধ করে দিয়েছেন। এখন এইগুলো কথা ওনার সমস্ত দেখেন, এর আগে যেটা ইউসুফ হোসেন সাহেব বলেছেন বা আপনিও যে প্রশ্নটা তুললেন, এর আগে কোনো প্রধান বিচারপতি এইভাবে সারা দেশ ঘুরে এই ধরনের রাজনৈতিক বক্তৃতা কিন্তু দিতেন, এ ধরনের কোনো ইতিহাস কিন্তু নাই। উনি কেন দিচ্ছেন তার পিছনে তার নিজস্ব এজেন্ডা আছে। উনি জনগণের কাছে নিজেকে পরিচিত করতে চাচ্ছেন এবং জনপ্রিয় করতে চাচ্ছেন, কারণ তার একটা রাজনৈতিক এজেন্ডা আছে যে এই সরকার চলে গেলে, কেয়ারটেকার সরকার আসলে উনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবেন এবং পরে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, যেটা উনি অলরেডি আপনারা দেখেছেন স্টেটসম্যান পত্রিকায় ছাপা হয়েছে যে খালেদা জিয়ার এক অতি ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে লন্ডনে তার দেখা হয়েছে, তাকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে খালেদা জিয়া ক্ষমতা আসলে তাকে প্রেসিডেন্ট বানানো হবে। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে উনি ওই দিক দিয়ে এগোচ্ছেন। এবং এখানে আরেকটা কথা, উনি সংবিধানের কথা বলেন, উনি কিভাবে মারাত্মকভাবে সংবিধান ভঙ্গ করেছেন। উনি যখন বললেন প্রকাশ্য আদালতে যে সাকার পরিবারের সদস্যরা তার সাথে শুধু দেখাই করেনি, তাকে বলেছে বেঞ্চ গঠনের জন্য। প্রথম কথা হলো যার আদালতে একটি মামলা বিচারাধীন, সেই বিচারাধীন পক্ষের কারো সাথে দেখা করা শুধু অসাংবিধানিক নয়, এটি একটি অপরাধ। এবং এই ধরনের অপরাধ পৃথিবীতে অন্য কোনো দেশে এটা যদি নিম্ন আদালতের কেউ হতো, নিম্ন আদালতের কেউ যদি আসামির সাথে দেখা করতো, সেদিনই তার চাকরি চলে যেত। এবং বিদেশে হলে এই ঘটনার পরে সেই বিচারপতি পদত্যাগ করতেন, এবং সিনাবাবুর উচিত ছিল সেদিনই পদত্যাগ করা, যেদিন উনি স্বীকার করলেন যে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা যখন তার আদালতে সাকা চৌধুরীর মামলা বিচারাধীন তার সাথে দেখা করেছিল এবং তাকে অনুরোধ করেছিল যে একজন বিচারপতিকে যেন ওই বেঞ্চে না রাখা হয়। এবং মধুর সাহেবের ব্যাপারেও, মধুর সাহেবের নিজস্ব মামলা, বাড়ির মামলা, সেখানেও তিনি বলেছেন, স্বীকার করেছেন প্রকাশ্য আদালতে, কারণ এগুলো রেকর্ড হয়ে গেছিল, কে বা কারা রেকর্ড করেছে। যাই হোক, এটা প্রকাশিত হয়ে গেল যখন ওই জনকণ্ঠের কন্টেম্প মামলা হয়, তখন উনি স্বীকার করেছেন যে মওদুদ সাহেব এসে তাকে হাতে পায়ে ধরেছে, হাতে পায়ে শব্দটা উনি ব্যবহার করেছেন, হাতে পায়ে ধরে বলেছে একজন বিশেষ বিচারপতিকে যেন ওই বেঞ্চে না রাখা হয়। এরপরেও কিন্তু মওদুদ সাহেবের মামলা উনি শুনেছেন এবং মওদুদ সাহেবের পক্ষেই রায় দিয়েছেন। তার তো কোনো অবস্থায় উচিত হয়নি। এইসব করে উনি মারাত্মকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। এবং আরেকটা কথা বলি, উনি গত 27 অক্টোবর লন্ডনে এই যে দেখেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দুটো ভাগ আছে, ওই একটি ভাগের যে সভাপতি মাতাব চৌধুরী, তার ছবি দেখেন, এবং তার আগে দেখেন আমাদের সিনাবাবুর ছবি। এই মাতাব চৌধুরী কিন্তু এখানে একজন পলাতক আসামি, তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা আছে যার নাম্বার হচ্ছে 6 কোতালি থানা, মামলার নম্বর 6 অফ 2015। এই মাতাব চৌধুরীর নিমন্ত্রণে উনি সেই লন্ডনে চিফ গেস্ট হয়েছিলেন, বুঝলেন এটা। এবং এই মাতাব চৌধুরীর মামলা শুধু সাইবার ট্রাইব্যুনাল নয়, হাইকোর্টও আছে এবং অ্যাপেলেট ডিভিশন আছে। তিনি এই একজন পলাতক আসামি, যিনি এই মাতাব চৌধুরী কিন্তু জামিনের দরখাস্ত করে তারপর পালিয়ে চলে গেছেন। জামিনের দরখাস্ত করেছিলেন সাইবার ট্রাইব্যুনালে, জামিনের দরখাস্ত যখন উনি টের পেয়েছেন জামিন দেওয়া হবে না, তখন তিনি আদালত থেকেই পালিয়ে লন্ডনে আবার চলে গেছেন। এই মাতাব চৌধুরীর অনুষ্ঠানে উনি প্রধান বিচারপতি হয়েছেন। উনি মারাত্মকভাবে আইন লঙ্ঘন করেছেন। এবং আমি মনে করি, আমি খুব স্পষ্ট ভাষায় বলি যে এই কালকে এই কথা বলার পরে উনি সরকারকে এমনভাবে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলেছেন, যেটা ইউসুফ হোসেন রহমান সাহেব বলেছেন আজকে যদি কেউ এটা রিড করে তাহলে কী অবস্থা হবে দেশের। এবং মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বোধহয় মাহবুদ্দিন সাহেব বলেছেন যে তার এই কথা, এই উক্তি আওয়ামী লীগে ভূমিকম্প শুরু করে দিয়েছে। আবার আরেকজন বলেছেন যে খন্দকার মাহবুব হোসেন বলেছেন,
খন্দকার মাহবুব হোসেন বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানও বলেছেন ভূমিকম্প শুরু করে দিয়েছে। একজন বলেছেন সিনহা বাবু, ওনাদের ভারপ্রাপ্ত মহাসচিব একই কথা বলেছেন, এবং আরেকজন বলেছেন সিনহা বাবু এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, এই ধরনের স্লোগান আসছে। এবং এইগুলার পিছনে নিঃসন্দেহে তার একটি রাজনৈতিক ছিল, আপনার রাজনৈতিক এজেন্ডা ছিল, এবং এজেন্ডাতে অবভিয়াসলি এই সরকারকে বিব্রত করা, বিএনপিকে ক্ষমতায় আনা। আমি মনে করি এরপরে তার কোনো অধিকার নাই প্রধান বিচারপতির পদে থাকার, তার কালকেই পদত্যাগ করা উচিত। জনাব হুমায়ুন, রাজনীতি কিন্তু অনেকভাবেই আদালতে বিভিন্ন সময় এসেছে এবং অনেক রকমের ঘটনা আমাদের আলোচনা এর মধ্যে এসেছে, কিন্তু আমরা জানি যে আমাদের বিচার বিভাগ স্বাধীন, উচ্চ আদালত তো সর্বোচ্চ ক্ষমতা নিয়ে তারা কাজ করছে। সেখানে যখন বিচারপতি মানিক যেই বিষয়গুলো বলছেন সেইগুলোর কোনো নিষ্পত্তি না হয়, তাহলে পরে উচ্চ আদালতকে জড়িয়ে যে রাজনীতির তিক্ত অভিজ্ঞতা আমাদের বিভিন্ন সময়ের, সেটা কি আরো খারাপের দিকে নিয়ে যাবে না? দেখুন, আমি আপনার দল রাষ্ট্র ক্ষমতায় আছে, বলেছি, আমাদের প্রাক্তন আইনমন্ত্রী বলেছেন যে মূল প্রশ্নটা হচ্ছে যে রায় লেখার, বিচারপতিদের অবসর যাওয়ার পর রায় লেখার সাংবিধানিক ভিত্তি নাই। সেটার উত্তর আমিও কিছুটা দিয়েছি এবং আরো বিশ্লেষণ করে বলেছেন প্রাক্তন আইনমন্ত্রী। আমি তার সাথে একমত। কথাটা হচ্ছে যে আমি এও বলেছি, যদি আমি মনে করি অসাংবিধানিক ধরলাম আমার বিচারে, তো ঠিক আছে, তাহলে পরে এটা যেটা মৌলভীবাজার শেষের দিকে বলেছেন যে আর দেব না, মানে ফার্দার হেন্সফোর্থ আর হবে না। তো সেই হিসাবে যেটা আমাদের মানিক সাহেব বলেছেন যে রুলস অ্যামেন্ডমেন্ট করে উনি আগামীতে কিভাবে করবেন সেটা তার ভাবনার ব্যাপার, করতে পারেন। কিন্তু আমি যেটা আবার বলবো সেটা হচ্ছে যে এমন কিছু আমরা ওই পদে প্রতিষ্ঠিত হয়ে বলবো না যেটা জনগণের বিভ্রান্তি সৃষ্টি করতে হবে। কারণ এই যে আলোচনা হচ্ছে, আলোচনার প্রয়োজন ছিল তো না। যেটা ফেইট অ্যাকমপ্লিশ হয়ে গেছে, জাজমেন্ট হয়ে গেছে, এটা তো ফেরত পাবো না, ফেরত হবেও না। সেটা আমরা দুইজনের আলোচনার মধ্যে পেলাম। তাহলে পরে হেন্সফোর্থ না হয় সেই ব্যবস্থা উনি করবেন। কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার চোখে লাগছে যেটা, এইটা রাজনৈতিক ফয়দা লোটার জন্য একটি দলকে আমি সুযোগ দেবো কেন? এবং তাতে সরকার অবশ্যই বিব্রত বোধ করছে। দিয়েছেন না দলটি সুযোগ নিয়েছে? না, আমি সেটাই বলছি, তাতে সরকার যে আছে তাদের তো বিব্রত করে যে তাহলে সব অসংবিধানিক। আজকের ৫০ সদস্য রায়, যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলার যে বিচার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সেটা অসাধু হয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে এই বিতর্ক শেষ হয়ে যাক এক জায়গায়, লেটার এন্ড অফ ইট, সো দ্যাট আমি এই ধরনের কোনো বিতর্ক আগামীতে সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা যদি ফার্দার এই ব্যাপারে রাজনৈতিক নেতাদের দলের প্রতি আমার আবেদন থাকবে যে তারাও একসময় ক্ষমতায় ছিলেন, আগামীতে যেতে পারেন, কাজে এই বিতর্ক যদি তারা জড়িয়ে যান তাহলে কিন্তু তারা লাভবান হবে না কোনো অবস্থাতে। কারণ এটা কোনোদিনই কোনো দেশে এটা কিন্তু প্রতিষ্ঠিত যে জাজমেন্ট হয়ে গেছে, এটা অপারেটিভ কাজ হয়ে গেছে, যেটা ইনঅপারেটিভ না, কাজ হয়ে গেছে, কাজে এটার ফেরত যাওয়ার স্কোপ নাই। সুতরাং আমার বিচারে যে বিচার বিভাগ তার সুনাম, তার স্বাধীনতা নিয়ে থাকুক। আমরা আমরা বলি না শেষ আশ্রয়স্থল, এইটা যেন মানুষের ভিতরে সবসময় থাকে, এর থেকে বিচ্যুতি না ঘটে। ব্যারিস্টার শফিক আহমেদ, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওই কথা সূত্র ধরে বলতে চাই, তিনি যেই ব্যাখ্যাগুলো দিয়েছেন, কিছু মন্তব্য করেছেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আচরণ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হলে পরে তার আইনি বা সাংবিধানিক সমাধানটা কি? দেখুন, বর্তমানে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করেছে 16th অ্যামেন্ডমেন্ট দিয়ে, অর্থাৎ 1972 সালের সংবিধানের যে বিধানটি ছিল আর্টিকেল 96, সেটা কিন্তু বদল ছিল। 15th অ্যামেন্ডমেন্টও আমরা পরবর্তী যে বদল করা হয়েছে সেটা রেখেছিলাম যে সুপ্রিম জুডিশিয়াল এটা কাউন্সিল করে কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার বিধান ছিল। কিন্তু 16th অ্যামেন্ডমেন্ট করে এখন ক্ষমতাটা পার্লামেন্টের কাছে নেওয়া হয়েছে, যে কোনো বিচারপতির বিরুদ্ধে যদি অসদাচরণ বা অন্য কোনো ব্যাপারে অ্যাকশনে যেতে হয় তাহলে সুপ্রিম কোর্টের
যে আগের বিধান ছিল সেটা অ্যামেন্ডমেন্ট করে এখন বলছে যে আরও 2টা কিন্তু আইন পাশ করতে হবে। একটা হলো কি পদ্ধতিতে আইন করতে হবে, যে কি পদ্ধতিতে এই বিচারপতির বিরুদ্ধে তদন্ত কাজ করতে হবে, যে উনি সত্যিকার অর্থে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেই অসাধারণ চরমূলক কাজ করেছে কিনা। এই আইনটা এখনো করা হয় নাই। আরেকটা আইন করতে হবে যে পার্লামেন্টে যখন যাবে সেটা কি পদ্ধতিতে এটা আলোচনা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। তো এই 2টা আইন পাস যেহেতু এখন করা হয় নাই, তাহলে বলতে হবে যে 16th অ্যামেন্ডমেন্ট করে যে আর্টিকেল 96 অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটা এখন অকার্যকর। অর্থাৎ এখন কোনো বিচারপতিকে সরানো যাওয়ার কোনো সাংবিধানিক বিধান নেই, এবং যেহেতু একটা সাংবিধানিক পোস্ট, সেই 2টা আইন না পাশ করলে কারো বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে বলে আমি মনে করি না। জি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধান বিচারপতির বক্তব্যে আরেকটু অংশ আমি শোনাই, যেখানে তিনি বলেছেন যে পৃথিবীর কোথাও এটা কল্পনা করা যায় না, আমরা এমন এক আজব দেশে আছি, আমরা বিচারকেরা 3 বছর 4 বছর এখন 5 বছর 7 বছর উচ্চ আদালতের বিচারক, ছুটি হলে বিদেশে চলে যান, লন্ডন আমেরিকা সরকারি খরচে চলে যান, রায় লেখেন না, 3 বছর 4 বছর আগের রায় তারা লিখতেও পারেন না, এখন বলছেন 5ম সংশোধনী 8ম সংশোধনী বাতিল হয়ে যাবে। এত সময় নেয়ার কারণটা কি, বা এত সময় কি লাগে? উনি যে কথাটা বলেছেন সেটার বাস্তব কোনো ভিত্তি নেই। 5-6 বছর, প্রথম কথা এই যে আজব দেশ কথাটা বলেছেন, উনি যেহেতু শান্তি কমিটির সদস্য ছিলেন, যেহেতু আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, এই জন্য তার মুখ দিয়ে আজব দেশ কথাটা আসতে পারে। আমি এটা মারাত্মকভাবে আমি এর প্রতিবাদ করছি। তার উচিত এই শব্দ ব্যবহারের জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আজব দেশ মানে উনি 16 কোটি লোককে আজবে করেছেন, কি বলে আজব বলে অভিহিত করেছেন, তার অবশ্যই ক্ষমা চাইতে হবে। এবং যে সরকারি খরচে বিদেশে যান ছুটির সময়, আমি তো উনি উনি যাচ্ছেন সরকারি খরচের ছুটিতে, কিন্তু অন্য কোনো বিচারপতিরা সরকারি খরচের ছুটিতে যান, এটা একেবারে আপনার সবৈব কি বলে অসত্য একটা কথা উনি বলেছেন। দ্বিতীয় কথা, দেখেন একটা কথা আমি বলি যে 1 বছর আগে তার যে ইমিডিয়েট পূর্বসূরি উনি রিটায়ারমেন্টে গেছেন, উনি গত সপ্তাহেও রায় লিখেছেন, যে রায়ে সিনহাবাবু সই করেছেন। রায় কিন্তু সবারই সই করতে হয়, 3 জন বিচারক থাকলে 4 জন সবারই সই করতে, কিন্তু গত সপ্তাহে কিন্তু মোজাম্মেল হোসেন সাহেবের লেখা রায়ে সই করেছেন। তো উনি কি যদি সংবিধান ভঙ্গ হয়ে থাকে, উনি করেননি? 2-3 মাস আগে তোফাজ্জল সাহেবের রায়েও উনি সই করেছেন। তোফাজ্জল সাহেব এর আগে একজন মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, তার রায়ে উনি, আমি জানি 3 মাস আগেও সিনহাবাবু, তখন কি তার মনে হয়নি যেগুলো অসাংবিধানিক? হঠাৎ করে কেন তার এই কথাটা মনে হলো, এবং যে এটা অসাংবিধানিক? এবং আরেকটা কথা বলি, পুলিশ কোঅপারেটিভ সোসাইটির একটি মামলা, আমরা 4 জন বিচারক ছিলাম এখানে, এটার প্রিজাইডিং জাজ ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন সাহেব। আমরা কিন্তু 1.5 বছর আগে, আমরা 3 জন, আমি, মোজাম্মেল হোসেন সাহেব, এবং এটার অথার জাজ হলেন হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব, এবং আমি 5 জনের বেঞ্চ বোধহয় ছিল। এনিওয়ে, আমরা সবাই 1.5 বছর আগে সই করে ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। এটা কিন্তু এখনও অর্ডার ডেস্কে পড়ে আছে। সুতরাং ওনার এইসব বড় বড় কথা বলা একেবারেই ঠিক না। উনি এখনও ওইটা সই করে পাঠাতে সক্ষম হননি। 1.5 বছর আগে, প্রায় অলমোস্ট 1.5 বছর না হোক, অন্তত 1 বছর 4-5 মাস হয়ে গেছে পুলিশ কোঅপারেটিভের মামলাটি, এখনও উনি সই করে এটা ফেরত পাঠাননি। ওনারও যেহেতু উনি ওই বেঞ্চে ছিলেন, উনি হয় ওইটার কিছু লিখবেন বা সই করে কিছু একটা করবেন, কিন্তু এটা এখনও ফিরে আসেনি। এবং আরেকটি মামলা, যেটা আমি ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছিলাম, আমি 6 মাস আগে তার কাছে পাঠিয়েছি। উনি 6 মাস কোনো খবরই নেই সেই রায়ের। 6 মাস পরে, আমি রিটায়ার করার পরে উনি আমার কাছে ওইটা পাঠালেন, তার অবজার্ভ। ওনার কিন্তু দেখার শুধু আমার জাজমেন্টটা বাকি ছাড়া আর অন্য কিছুই করার ছিল না, দেখার ছিল না, যেহেতু আমি ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছি। 6 মাস পরে উনি, আমার এই রায়টা পড়তেই তার 6 মাস লেগেছে, 6 মাস পরে উনি পাঠিয়েছেন। এবং এরকম কিন্তু হচ্ছে, উনি যেটা বললাম, গত সপ্তাহে উনি মোজাম্মেল হোসেন সাহেবের লেখা রায়, যিনি 1 বছর আগে রিটায়ার করেছেন, তার রায়ে উনি সই করেছেন, কারণ প্রতিটি বিচারপতিরই সই করতে হয়। সুতরাং উনি এমনি একজন বিচারক যিনি পদে পদে সংবিধান ভঙ্গ করছেন, যেগুলা বিস্তারিত আমি একসময় দেব, আজকে নেই। উনি পদে পদে সংবিধান ভঙ্গ করছেন, উনি সেই বিচারপতি। আমরা প্রায় শেষের দিকে, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি
প্রধান বিচারপতি আরেকটু অংশ পড়ছি আপনাদের পেশা সম্পর্কে, এই বিষয়ে আমি ব্যারিস্টার শফিক আহমেদেরও মতামত চাইব। তিনি বলেছেন যে আইনজীবীর পেশা যে মহান পেশা সেটা আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা আরম্ভ করেছি। আমরা যদি পলিটিক্স করতে চাই, পলিটিক্সের জায়গা তো আছে, এই মহান পেশা তো পলিটিক্স করার জন্য নয়। আপনি বলছিলেন যে আমাদের ইতিহাস হচ্ছে আইনজীবীরাই রাজনীতি করেন এবং রাজনীতিবিদরা আইন চর্চা করেন। আর সেক্ষেত্রে এটা কি এই দীর্ঘদিনের চর্চার বিরোধী হয়ে যাবে, বা আইনজীবীরা যখন রাজনীতি করেন সেটার মধ্যে কি কোনো আইনি বাধা আছে? দেখুন, আমি জানি না কোন ভাবনার থেকে, যার যার ভাবনার ব্যাপার আছে, যার যার চিন্তার ব্যাপার আছে। তো আমি যেটা এখনো বলবো সেটা হচ্ছে যে আইন একটা স্বাধীন ব্যবসা, সবসময় শুনে এসেছি ছোটোবেলা থেকে। আমরা, মাই ফাদার ওয়াজ এ লয়ার, আমরা শুনে এসেছি যে আইন ব্যবসা স্বাধীন ব্যবসা। তখনকার দিনে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম, আমি ছোট্ট একটা শহর, বরিশাল শহরে জন্ম হয়েছে এবং মানুষ হয়েছে, সেখানে দেখতাম তখনকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তারপরে কাউন্সিলর্স, এই যারা ছিল রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের, মোটামুটিভাবে মেজরিটি 75% 75% ছিল আইনজীবীর মধ্যে থেকে। তো এই আইনজীবীর কেন ছিল সেটাও কারণ আছে। পেশায় হিসাবে প্রোটেক্টিং দি জনসাধারণের পক্ষে আইন যুদ্ধ করা, অ্যাট দ্য সেম টাইম যে তাদের স্বাধীনতা আছে মত প্রকাশের এবং রাজনৈতিক দল করার, সেই জন্য নেতৃত্ব আইনজীবীরা দিয়ে আসছেন। এখানে উনি কি ভাবনা থেকে বলে জানি না, এখানে তো বার কাউন্সিল নির্বাচন হয়, আইনজীবী সমিতির নির্বাচন হয়, আগামীতে নির্বাচন হবে সমিতির নির্বাচন, আমি একবার নির্বাচন করেছি। সেখানে রাজনৈতিক দলের ব্যাপার, অবশ্যই সেখানে বিভিন্ন সংগঠন থাকে, বিভিন্ন দলের সংগঠন থাকে আইনজীবীর পেশা হিসাবে। কারণ আমাদের সরকারি দল যদি বলেন, তার দুইটি অঙ্গে সংগঠন আছে, আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, আবার বিএনপির একটি জাতীয় আইনজীবী ফোরাম। এখন সেখানে আছে, সেখানে দল যারা করে তাদের সংগঠন করেছেন, তার অর্থ এটা নয় এইটা আমরা কোর্টে নিয়ে ব্যবহার করি, নেভার, কখনো প্রশ্নই আসে না। আর বাচনিক বিচারক সেই বিচার আসেও না, সেভাবে বিচারও তারা করে না। তারা ইন্ডিপেন্ডেন্টলি শপথ নেবার পরে শপথ মোতাবেক তারা বিচার করেন। আর বারে যখন আমরা বসি, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়, আমরা বার সমিতির মিলনায়তনে আমরা প্রতিবাদ সভা করি, আলোচনা সভা করি, এটা আমাদের স্বাধীনতা। এটা তো কোনো অন্যায় কিছু আমি দেখি না। সুতরাং আমরা কোনো সময় আইন ব্যবসাকে আইন অঙ্গনের ভিতরে রেখে এবং বিচারপতিদের কাছে যখন আমরা যাই, বিচারকদের কাছে যখন যাই, তখন আমরা আইনজীবী হিসাবে আইনের কথা বলি, ব্যাখ্যা দিই। এটাই আপনাদের পেশাগত চর্চা। আমি শেষ করব ব্যারিস্টার শফিক আহমেদের কাছ থেকে শুনে, আইনজীবীদের সরাসরি রাজনীতি করা এবং বিচারপতিরা অবসরে গিয়ে নানানভাবে রাজনৈতিক দল বা কর্মকাণ্ডে বা চর্চার মধ্যে যুক্ত হওয়া, এই দুটো চর্চা কি আমাদের বিচার বিভাগের যেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাওয়ার বিষয়টি কোনোভাবে ব্যাহত করে? আমার মনে হয় যে কোনোভাবে ব্যাহত করবে না, কারণ আইনজীবীরা প্রত্যেকেই কিন্তু নিজের একটা পলিটিক্যাল ফিলসফি আছে। কাজেই সেই পলিটিক্যাল ফিলসফি বা দর্শন, সেটা তারা নিজের এই যে প্রফেশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, বার কাউন্সিল বলেন বা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা বিভিন্ন ডিস্ট্রিক্টের আইনজীবীদের যে সংগঠন, সেই পলিটিক্যাল দর্শন হিসাবে তারা একত্র হয়ে একটা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কারণ এখন ধরেন কোনো আইনজীবী যদি, যারা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, তারা তো নিশ্চয়ই, যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবী, স্বাধীনতার পক্ষের আইনজীবী, যারা মুক্তিযুদ্ধের মহান আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সেই দলে তো ওরা আর আসবে না। তো এটাকে নিয়ে রাজনীতি বলাটা আমি মনে করি যে সঠিক না। বা অবসরে গিয়ে বিচারপতিরা যখন রাজনীতিতে যোগ দেন, তাও তার অধিকার আছে নিশ্চয়ই। এমন তো কোনো আইন নাই, বিধি নাই যে অবসরে গিয়ে কোনো বিচারপতি রাজনীতি করতে পারবেন না। আমাদের অবসরে গিয়ে তো অনেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন, এমনও আছে নজির। ব্যারিস্টার শফিক আহমেদ, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এক লাইন যোগ করবেন। জি, অত্যন্ত আপত্তিকর কথা উনি বলেছেন। যদি আগে বিচারপতিরা চুরি অন্যায় করে থাকে, এটা তার যেসব বিচারপতিদের, প্রধান বিচারপতিদের সম্বন্ধে উনি বলেছেন, তারা জ্ঞানে গরিমে আগেই বলেছি। দেখেন,
আমি খায়রুল হক সাহেব সম্বন্ধেই বলি, উনি যে পঞ্চম সংশোধনী রায় দিয়েছেন এটা তাকে সারা জীবন অমৃত করে রাখবে। এই ধরনের বিচারপতি সম্পর্কে ওনার এই মন্তব্য যদি চুরি অন্যায় করে থাকেন, ভাবটা এই যে উনিই বাংলাদেশের একমাত্র বোদ্ধা আর সবাই অধম, এটা মারাত্মকভাবে আপত্তিকর। তার এই ব্যাপারেও তার সমস্ত প্রাক্তন প্রধান বিচারপতিদের কাছে তার ক্ষমা প্রার্থনা করা উচিত। ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ধন্যবাদ ব্যারিস্টার শফিক আহমেদ, ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আবারও দেখা হবে একই অনুষ্ঠানে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।